আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। কিচেনে এসে প্রথমে অফ ক্যামেরা রুটির জন্য ডুটা বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি 1 কাপ আর নিয়েছি 1 কাপ ময়দা। দুটি আমি সমান সমান করে দিচ্ছি। আর পানির পরিমাণটাও আপনাদেরকে বলে দিচ্ছি। 1 কাপ আটার জন্য বা 1 কাপ ময়দার জন্য 2 কাপ পানি নিতে হয়। আমি চালের গুঁড়ি ময়দা দুটি মিলিয়ে নিচ্ছি। তো আমি ঠিক 2 কাপের মতো নিয়েছি। পানিও সেম তার চেয়ে ডাবল দিয়েছি। আপনারা চাইলে এভাবে করে রুটির ডুটা বানিয়ে নিতে পারেন। এরই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আপনারা চাইলে তেলটাও দিতে পারেন। আমি তেলটা দেইনি, যার জন্য আমি যখন ডুটা মাখিয়ে নেই তখন আমি ডুটা মধ্যে তেল দিয়ে দেই। এতে করে হয় কি আমার হাতেও আর তেলটা লাগে না, আর খুব সুন্দর করে রুটিটা বেলা হয়। আমি সবগুলো ডু একসাথে ডলে ডলে মাখিয়ে এরপর আমি দুটি ভাগে ভাগ করে বড় বড় করে দুটি রুটি বেলে নেব। আর বড় বড় করে রুটি বেলে নিয়ে একটা স্টিলের গ্লাস বা অন্য কোনো কিছু গোল শেপের করে কেটে দিলে এতে করে হয় কি বারবার আর লেচি কাটার ঝামেলা থাকে না। খুব সুন্দরভাবে পাতলা পাতলাভাবে একদম গোলাকার করে রুটিগুলো বেলে নিতে হয়। আসলে হয় কি, রুটি বলা তো আর সবাই জানে, তারপরেও ভিডিওটা শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হলো যারা নতুন গৃহিণী আপুরা আছেন, রুটি বেলতে পারেন না বা যাদের রুটি গোল হয় না, পাতলা হয় না, তাদের জন্য আমার এই টিপসটি, যে একসাথে অনেকগুলো লেচিও কাটা হয় আর মাত্র 5 থেকে 10 মিনিটে অনেকগুলো রুটি বেলে নেওয়া যায়। আমি যতটুকু বলে বুঝাবো তার চাইতে আপনারা হয়তো বা দেখে আরও বেশি বুঝে নিতে পারেন। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন রুটিটা কতটুকু পাতলা হচ্ছে বা কতটুকু সুন্দর হচ্ছে। একদম গোল গোল করে রুটিটা বেলে নিচ্ছি। তাছাড়া বারবার একটা একটা করে লেচি কাটতে হচ্ছে না, লেচি বলতে হচ্ছে না। খুব সুন্দরভাবে আমি সহজভাবে রুটিগুলি বেলতে থাকি। আর সেই পুরনো কথাটা আবারও আপনাদেরকে মনে করিয়ে দেই। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে বকবক করতে করতে আমার প্রিয় আপুদের কথা মনে পড়ে গেল। আমার প্রিয় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর আপুদের কমেন্ট পড়তে না আমার খুব বেশি ভালো লাগে। আসলে ইউটিউবে যদি না আসতাম তাহলে আমি বুঝতাম না যে এত ভালো মনের মানুষ যে দুনিয়াতে এখনও আছে। এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপুরা। সবসময় সব আপুদের কমেন্ট আমি পড়তে পারি না, যার জন্য আমি সব আপুদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি যে আপুর কমেন্ট পড়ব, আপুর চ্যানেলের নাম হচ্ছে সাইমা ব্লগার। আপু লিখেছেন খুব সুন্দর হয়েছে আপু, আপনার পিঠার ডিজাইনগুলো আপনার সাথে যে ছিল তাকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য। আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে এত কাজের ফাঁকেও যে আপনি আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানিয়েও ছোটো করতে চাই না, আপনাকে যে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি আমার ভিডিও দেখেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। জানি না আমার আজকের ভিডিওটি আপনি দেখতে পাবেন কি পাবেন না। আমার সাথে যে পিঠা বানাচ্ছিল সে হচ্ছে আমার যা, আর আমরা দুই যা এর মধ্যে আমাদের বন্ডিংটা অনেক ভালো। আমরা সব সময়ই এমনই করে কাজ করি। এতে করে হয় কি আমাদের কাজটা আমাদের গায়ে লাগে না। কাজ যতই বড় হোক না কেন, কোথায় আছে না দোষের লাঠি একের বোঝা।
কমেন্ট পড়তে পড়তে রুটিগুলো বেলা হয়ে গেছে। এরপর রুটিগুলো সেঁকেও নিচ্ছি। আর আপনারা হয়তো বা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন রুটিগুলো কতটুকু ফুলকো বা নরম তুলতুলে হয়েছে আর কত অল্প সময়ে রুটিগুলো বানানো হয়েছে। তো আমার আজকের রুটি বেলার টেকনিকটা আপনারা কীভাবে দেখছেন বা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রুটি বানানো হয়ে গেছে। এরপর হচ্ছে অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে এরপর হচ্ছে মা মেয়ে দুজনের নখটা কেটে আবারও চলে এলাম দুপুরের দিকে কিচেনে। আজকে আর কোনো কিছু রান্না বান্না করিনি। তো আমার যাওয়া বাসায় নেই, উনিও চলে গেছেন ওনার বাবার বাড়িতে আর আমিও চলে যাব আগামীকালকে। তো দুপুরের খাবারটাও সবাই খেয়ে ফেলছেন, শুধুমাত্র আমরা দুইজন টুনাটুনি বাকি রয়ে গেছি। আমাদের আবার মাংস খেতে ভালো লাগছিল না, তো আমি 2টি ডিম নিয়েছি ভাজি করার জন্য। তো ডিমগুলো ভাজি করে আমরা দুজন খেয়ে নেব। বাসায় কাঁচামরিচ শেষ হয়ে গেছে, ঈদের জন্য তরকারিওয়ালা আসছে না। তাছাড়া আমাদের এলাকায় তো পানিও, সেই জন্য তরকারিওয়ালা আসছেন না। তো আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর সামান্য পানি দিয়ে দিচ্ছি। আর ডিম ভাজিতে দেখা যায় কি সামান্য পানি দিয়ে ভাজি করলে ডিমটা খুব বেশি ফুলকো হয়। আর আমি সবসময় ডিমটা ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করি, এতে করে দেখা যায় আমার ডিমটা একদম ফুলে টুইটুম্বুর হয়ে থাকে। ডিম ভাজি হতে হতে আমাদের জন্য দুইজনের প্লেট করে ভাত নিয়ে আসছি। আর এদিক দিয়ে ডিমটা ভাজি হতে থাকুক আর ভাতগুলো এনে আমি ভাতের মধ্যেই ডিমটা তুলে নিচ্ছি। আপনাদের ভাইয়া আবার পিছন থেকে বলছিল কিছুটা তেল দেওয়ার জন্য, তো ওনার প্লেটে আমি তেলটাও দিয়ে দিচ্ছি। ক্যামেরার পিছন থেকে উনি ওনার প্লেটটা নিয়ে গেছেন আর আমি আমার তরকারি আর প্লেটটাই দেখিয়ে দিচ্ছি। উনি বলছে যে তুমি তোমার প্লেট দেখাও, তুমি তোমার পরিবেশন করো, আমি তোমার সাথেই নেই। তারপর অফ ক্যামেরায় দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। এরপর আমি আর সারাদিন ক্যামেরাটা অন করিনি, এটা রাতের ভিডিও। তো আমি রাতে আমি আবার ঢেঁড়স ভাজি করেছিলাম, কয়েকটা ঢেঁড়স ছিল বাসায় আগের থেকে, তো আমি ঢেঁড়সগুলো ভাজি করে নিচ্ছি। তো আমি এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করছি আপনাদের সাথে। আমি একটা বুলোয়ের উপর করে চপিং বোর্ডটা নিয়ে নিচ্ছি, এতে করে হয় কি ঢেঁড়স বা তরকারি বা পেঁয়াজ যে কোনো কিছু কাটার পর এগুলো আর হাত দিয়ে উঠাতে হবে না, ছুরির সাহায্যে এদিক দিয়ে ধাক্কা দিলেই আমার বোলের মধ্যে পড়ে যাবে। এতে করে দেখা যায় কি আমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। আপনারাও চাইলে এভাবে করে কাজগুলো গুছিয়ে করতে পারেন। আর সবসময় দেখা যায় কি গুছিয়ে কাজ করলে কাজটা অনেকটা সহজ হয় বা সময়ও বেঁচে যায়। কি আমরা সবসময় বটি দিয়ে সব কিছু কেটে অভ্যস্ত, তারপরেও আমাদের দাঁড়িয়ে অভ্যাসটা করাটাই ভালো। দেখা যায় কি আমাদের মহিলাদের অনেক সময় ব্যাক পেইনের সমস্যা হয়ে থাকে, এতে করে হয় কি আমরা অনেক সময় অনেকটা কাজ দাঁড়িয়ে দাঁড়িয়েও করে নিতে পারি অনেক সময় বসে করার চাইতে। আমার মনে হয় চেষ্টা করলে সব কিছুই সম্ভব, আর আমরা মেয়েরা চাইলেই সব কিছুই করতে পারি। একটা সময় আমারও খুব বেশি ব্যাক পেইনের ব্যথা ছিল, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তারপর অনেকটা কষ্ট হতো, কোনো কিছু করতে পারতাম না। তারপরে অত সংসারকে ভালোবাসলে তো কাজ তো আর পিছু ছাড়বে না, কাজ তো করতেই হবে। এমনকি নামাজটাও আমি বসে পড়তে পারতাম না, চেয়ারে বসে নামাজ পড়তাম, এত বেশি ব্যথা ছিল আমার কোমরে। তারপর আল্লাহ আমাকে শিফা দান করেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সব সময় সুস্থতা দান করেন। এদিক দিয়ে সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গেছে। এরপর আমি 2টি পেঁয়াজও কেটে নিচ্ছি। আর দেখুন বোলের উপর করে বোর্ডটা রাখাতে আমার কতটা সহজ হলো। আর এই যে বাকি ময়লা অংশগুলো আমি এদিক সেদিক না ফেলে আমি ডাইরেক্ট ঝুড়িতেই ফেলে দিচ্ছি। এখন আমি ময়লাগুলো সোজা ডাস্টবিনেই ফেলে দেব, এতে করে আমার ফ্লোরটাও আর ময়লা হবে না আর ঝাড়ুও দিতে হবে না। এভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি আমাদের কাজের সংখ্যাটা অনেকটা কম হবে। এখন আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো আমি আজকে ফ্রাই প্যানেই ভাজি করব, আর ফ্রাই প্যানে ভাজি করার একদম টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফ্রাই প্যানে ভাজি করলে আমাদের ফ্রাই প্যানটাও নষ্ট হবে না। আর আমাদের দেখা যায় কি সংসারের জিনিসপত্রগুলো আমাদের মেয়েদের খুব বেশি মায়ার হয়ে থাকে। আমরা চাই সব সময় আমাদের কিচেনের জিনিসগুলো সাজানো গুছানো বা নতুনের মতো চকচকে থাকে।
ঢেঁড়স ভাজি তো আর সবাই জানে, তারপরেও বলে দিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিছু লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর আগেই তো বললাম কাঁচামরিচ আমার বাসায় নেই, কাঁচামরিচ থাকলে সেটাও দিতাম। কাঁচামরিচ যেহেতু নাই, আমি এখানে আর গুঁড়োমরিচ ইউজ করছি না। গুঁড়োমরিচ দেখা যায় কি ভাজির মধ্যে দিলে খেতে ভালো লাগে না, জানি না আমার মতো আর কারো এভাবে হয় কি না। ঢেঁড়সটা বাছতে বাছতে কিছুটা নরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিব 2টি ডিম। আর এভাবে করে ডিম দিয়ে ঢেঁড়স ভাজি করলে খেতে অনেকটা ভালো লাগে। আমি এর আগে কখনো খাইনি, আর এই ভাজিটা করে যখন খেয়েছিলাম তখন অনেকটা ভালো লেগেছিল। আর আমার কাছে মনে হচ্ছিল আমি আর যখন ঢেঁড়স ভাজি খাবো তখন ডিম দিয়েই খাবো। আমার কাছে খুব বেশি মজা লেগেছে। আমি যেহেতু এটা খাওয়ার পর বয়স দিচ্ছি, এজন্য আমি আসলে সেই স্বাদটাও বলতে পারছি। এভাবে করে অবনরত নাড়তে নাড়তে আমি ভাজিটা করে নেব। আমার ভিডিওটির কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন ফ্রাই প্যানে কোনো কিছু রান্না করি বা ভাজা করি, তখন দেখা যায় কি আমাদের ফ্রাই প্যানের হাতাতে আগুন লেগে যায়। এতে করে ফ্রাই প্যানের হাতাটা পুড়তে পুড়তে একটা সময় ছুটে যায়, আর দেখা যায় কি ফ্রাই প্যানটা হাতা ছাড়াই থেকে যায়। এতে করে আমার মনে হয় আমরা আগে থেকেই সাবধানতা অবলম্বন করাটাই উচিত। আমার এই টিপসটি আমি আশা করি সবার একটু হলেও কাজে আসবে। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।